বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত কয়েক দশক ধরেই পৃথিবী নানা উত্তেজনা, নানান উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে গত কয়েক বছর ধরে বেশ উত্তেজনা পৃথিবীর আবহাওয়ায়, রাজনৈতিক আবহাওয়ায় অনেক রকমের পরিবর্তন, কূটনৈতিক সম্পর্কে নানা মেরুকরণ, এক ধরনের স্নায়ুযুদ্ধ থেকে বেরিয়ে আরেক ধরনের স্নায়ু যুদ্ধের মধ্যে পৃথিবী এখন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক মেরুকরণ, তাকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, কোয়াড, নানান নামে তার মেরুকরণ। অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নামে চায়নাকে কেন্দ্র করে এক ধরনের মেরুকরণ। কোভিড এবং এই মেরুকরণ, এই রাজনীতির সময় আমরা পৃথিবী জুড়েই এক ধরনের উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর উত্থান দেখতে পেলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের মধ্যে, সর্বশেষ নির্বাচনের মধ্যে দিয়ে সেখান থেকে আবার একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। এবং কোভিড-19 গোটা পৃথিবীকে যেভাবে ওলট পালট করে দিয়েছে, সবাই বলছেন যে একটা নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করছে এবং একটা নিউ নর্মাল অবস্থা তৈরি হয়েছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করবার পর থেকে বলাই হচ্ছে যে পৃথিবীর পেছনের অনেক কিছুই আর আগের মতো থাকবে না। পৃথিবী আর এখন পেছনে তাকাবে না, পেছনে ফেরত যাবে না। এরকম একটা পরিস্থিতিতে আমরা আজকে কিছু জিওপলিটিক্সের বিষয় নিয়ে, বিশ্ব রাজনীতির বিষয় নিয়ে, এর সামরিক, কূটনৈতিক, রাজনৈতিক নানা দিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। এবং সেগুলো তিনটে বইকে কেন্দ্র করে। আমরা জানি যে বাংলাদেশে এখন খুব বেশি লোকজন পড়াশোনা করতে পছন্দ করেন না, করতে চান না, লিখতে তো আরও চান না। এমনকি যাদের লিখবার কথা, গবেষণা করবার কথা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা গবেষক যারা আছেন, তারাও খুব একটা উৎসাহী নন। কেন নন সেগুলো নিয়ে হয়তো অন্য সময় আলোচনা করা যাবে, বা অন্য সময় আমরা আলোচনা কিছুটা কম বেশি করেছি। এরই মধ্যে বেশ কিছু ভালো কাজ কেউ কেউ করছেন। তাদের মধ্যে একজন, যার আসলে পরিচয়টা একটু অন্যভাবে দেওয়া ভালো, যে তিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং একজন সেনা কর্মকর্তা যে এত গবেষণাধর্মী কাজ করতে পারেন সেটি চিন্তা করা যায় না। এবং তিনি এর পরে পিএইচডি করেছেন, পিএইচডি ডিগ্রি নিয়েছেন, তারপরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন বাংলাদেশে, বাংলাদেশের বাইরে, পৃথিবীর আন্তর্জাতিক নানা জার্নালে, একাডেমিক জার্নালে তার লেখা প্রকাশিত হচ্ছে এবং যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সমাদৃত। সেরকম একজন লেখকের তিনটে বই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানেন যে তৃতীয় মাত্রায় এর আগে আমরা একটি বই নিয়ে আলোচনা করেছি। আমরা বই পড়তে সবাইকে উৎসাহিত করতে এবং ভালো বই সম্পর্কে জানাতে একটা উদ্যোগ নিয়েছি তৃতীয় মাত্রায়, সেই উদ্যোগের অংশ হিসেবে আজকে যার বই নিয়ে আমরা কথা বলবো, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, আমার বায় বসা আছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম। মোহাম্মদ আমিনুল করিম এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন, শিক্ষকতা করছেন সেখানে তিনি। আর আমি আগেও বলেছি যে তিনি বিশ্বজুড়ে নানান গবেষণাধর্মী কাজ করেন, নানান জার্নালে লিখেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার তিনটে বই আমাদের হাতে রয়েছে। প্রথম বই যেটি নিয়ে আমি আলোচনা করতে চাই, কিন্তু বইগুলো যেভাবে প্রকাশিত হয়েছে সেই অর্ডারে আমি আলোচনাটা করতে চাই না, আমি আমাদের আগ্রহের ভিত্তিতে আলোচনাটা সাজাতে চাই। এই বইটির নাম হচ্ছে জেনোসাইড অ্যান্ড জিওপলিটিক্স অব দ্য রোহিঙ্গা ক্রাইসিস, যেটি বাংলাদেশের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত, হিউম্যান রাইটস, কন্টেম্পোরারি ইস্যুস অ্যান্ড পার্সপেক্টিভস। এই বইটি বেরিয়েছে নোভা থেকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নোভা থেকে বেরিয়েছে বইটি। এর পরে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটিও নোভা থেকে প্রকাশিত, 21st Century High Politics in the Pacific and the Bay of Bengal। মোহাম্মদ আমিনুল করিমের বইয়ের এটির সাব হেডলাইন হচ্ছে কান্ট্রিজ অ্যান্ড কালচার্স অব দ্য ওয়ার্ল্ড। এটিও যুক্তরাষ্ট্রের নোভা পাবলিকেশন থেকে প্রকাশিত। এবং তারপরে যে বইটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এশিয়ান পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যুস, জিওপলিটিক্স অব দ্য সাউথ চায়না সি ইন দ্য কামিং ডিকেডস। মোহাম্মদ আমিনুল করিম, নোভা থেকে প্রকাশিত। সাউথ চায়না সি আমরা জানি যে জিওপলিটিক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং নানান মেরুকরণে সাউথ চায়না সিকে কেন্দ্র করে নানান মেরুকরণ হচ্ছে। এই তিনটে বই নিয়ে আমরা আলোচনা করব। লেখক তার বক্তব্য রাখবেন এবং বই পড়েছেন এরকম আরেকজন এখানে রয়েছেন, আমিও কিছু কিছু পড়েছি। ডক্টর সিনহা আহমেদ সাঈদ, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র গবেষক, এবং তিনি লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি জিওপলিটিক্স, জিও ইকোনমিক্স নিয়ে
নিয়মিত লেখালেখি করেন, কথাবার্তা বলেন, তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়, এবং জেনারেল করিম আপনাকে বিশেষভাবে স্বাগত, যে আপনি অভিনন্দন বলতে পাবে যে অনেক ভালো একাডেমিক কাজ করছেন, যেখানে দুর্দিন এবং সাম্প্রতিক একটি গবেষণায় আপনি জানেন বেরিয়েছে যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নলেজ ইন্ডেক্সে বাংলাদেশ অনেক 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 নিচে নেমে গেছে। 135টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক নিচে, এবং সাউথ এশিয়ার মধ্যেও সবচেয়ে নিচে। নেপাল, ভুটানও জ্ঞান ভিত্তিক চর্চায় বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে। সেখানে আপনি যে কাজগুলো করছেন এবং যে ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি কাজগুলো করছেন, নিশ্চয়ই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য, এবং আপনার কাছে আমি বলবো আমরা কৃতজ্ঞ আপনার কাছে। সো প্রফেসর আমিনুল করিম, আপনার কাছে শুনতে চাইব আপনার বই জেনোসাইড অ্যান্ড জিওপলিটিক্স অব দ্য রোহিঙ্গা ক্রাইসিস, হিউম্যান রাইটস, কন্টেম্পোরারি ইস্যুজ অ্যান্ড পার্সপেক্টিভস। এই বইতে আসলে আপনি কি বলতে চেয়েছেন? ধন্যবাদ চ্যানেল আইকে, এবং বিশেষ ধন্যবাদ জনাব জিল্লুর রহমান। এটা আমার বোধহয় ৪র্থবার আমি চ্যানেল আইতে আসতেছি। ইটস এ প্লেজার কামিং হিয়ার, অ্যাবসলিউটলি। এবং জিল্লুর রহমান আমার খুব প্রিয় মুখ, এবং আমি চ্যানেল আইয়ের সাধারণত টকশোগুলো শুনি, আনলেস অন্য জায়গায় এঙ্গেজ না থাকি। খুব সুন্দর ইন্ট্রোডাকশন দিয়েছেন উনি, এবং আই এম গ্রেটফুল যে উনি আমাকে অভিনন্দন জানালেন এবং বইগুলো সম্বন্ধে ভালো কথা বললেন। এবং আমি ওনার সাথে এক সহমত পোষণ করে এই অর্থে যে আমরা বোধহয় রিসার্চ এলাকায় পিছিয়ে যাচ্ছি। একটা ইউনিভার্সিটি ইজ সিন মোর বাই রিসার্চ দ্যান বাই টিচিং। ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা কিন্তু রিসার্চের উপরে, গবেষণার উপর বেশি নির্ভর করে। জার্নাল পাবলিকেশন বলেন বা বই পাবলিকেশন বলেন, ভালো জার্নাল, কেমব্রিজ জার্নাল হতে পারে, অক্সফোর্ড জার্নাল হতে পারে, এলজেভিয়ার হতে পারে, টেলর ফ্রান্সিস হতে পারে, যেমন নোভা হতে পারে, পালগ্রাম ম্যাকমিলান, যেমন আমার বেশ কয়েকটা জার্নাল পাবলিশ হয়েছে, ইয়েতে হয়েছে, কেমব্রিজে হয়েছে, এলজেভিয়ারে হয়েছে, স্প্রিঙ্গারে হয়েছে, উইলিতে হয়েছে, টেলর ফ্রান্সিসে হয়েছে, রাউটলেজে হয়েছে, সেজে হয়েছে, আর আমি কিছু হয়তো 20-এ কিছু পাবলিকেশন করেছি। 20 জার্নালটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ভালো জার্নাল, বাট ইন্ডেক্স জার্নাল না, সেখানে আমাদের দুঃখ। আমরা জার্নালগুলো ইন্ডেক্স করি না। তো এটা না করলে ইউনিভার্সিটি র্যাঙ্কিং বাড়ানো যাবে না, সাইটেশন আনতে হবে, এইচ ইন্ডেক্স বাড়াতে হবে। তো এই পলিসি এবং প্র্যাকটিসটা আমাদের কালচারটা ফেরত আনতে হবে। ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ভেরি ফেমাস, ভেরি রেনাউন্ড ইউনিভার্সিটি, 60s, 70s, 80s, 90s বলতে গেলে। কিন্তু আমরা কেন জানি এখন র্যাঙ্কিংয়ে উপরে উঠতে পারতেছি না। যাই হোক, আমি ঢাকা ইউনিভার্সিটির প্রোডাক্ট, ফুল প্রোডাক্ট, আন্ডারগ্রেড, মাস্টার্স, পিএইচডি, অল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। And good luck or bad luck, immediately after retirement I joined University of Malaya. ওই ইউনিভার্সিটিতে আমি যখন জয়েন করি তখন তাদের র্যাঙ্কিং ছিল 300-র উপরে। এই বছর তাদের র্যাঙ্কিং 59th বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঢাকা ইউনিভার্সিটি আসছে এবছর 1100-র পরে, মানে 1300 ইউনিভার্সিটি করা হয়েছে, কনসিডার করা হয়েছে, আমাদের 1100-র পরে আসছে। তো আর অন্যগুলো তো নাই, আর নাই, একটাই আছে, সেটা ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং। এনিওয়ে, সো আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে আমাদের গবেষণা করতে হবে। ইউনিভার্সিটির প্রথম কাজ হচ্ছে নতুন নলেজ তৈরি করা, নতুন এবং ইউনিক নলেজ তৈরি করা। এটা হলো ইউনিভার্সিটির প্রথম কাজ। এটা ইউজিসি গ্রান্টস কমিশনের ওয়েবসাইটে লেখা আছে। দ্বিতীয় হলো আর্কাইভিং দ্য নলেজ, অ্যান্ড থার্ড ইজ টিচিং, এভাবে লেখা আছে। তো এটা না করলে তো আমরা ইউনিভার্সিটিগুলোকে উঠাতে পারবো না। বাট আমাদের ট্যালেন্ট আছে, আমাদের মেধা আছে, আমাদের সবই আছে। বোধহয় লিডারশিপের দরকার, কিছু রিসোর্সেসের দরকার, মোটিভেশন দরকার, ইনসেন্টিভ দরকার, এবং গাইড করতে হবে, মেন্টারিং করতে হবে। লেটেস্ট বই যেটা জিল্লুর রহমান সাহেব বললেন, এই বইটা একদমই মাত্র 2 মাস হলো পাবলিশ হয়েছে, এবং দিস ইজ অন রোহিঙ্গা ক্রাইসিস। ইটস এ বার্নিং ইস্যু ফর বাংলাদেশ, যেটা আমাদেরকে বলতে গেলে আমাদের ব্যাকবোনের উপরে আঘাত দিয়েছে। এটা ইট মাইট টেক এনি টার্ন, any time, because এখানে big powers are involved. India is involved, China is involved, Russia is involved, Myanmar is involved, Japan is also directly involved. আমি বলি আমেরিকা is involved. তো এগুলো চিন্তা করলে এই বই আমি যে দুটো মেসেজ দিতে চেয়েছি, আমি দুটো এরিয়া আইডেন্টিফাই করেছি। একটা হলো, এটা কি জেনোসাইড, এটা কি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা কি এথনিক ক্লিনজিং, কোন টার্মটা আমরা এটাকে দিয়ে অভিহিত করব। আমি এখানে বইয়ে প্রমাণ করার চেষ্টা করেছি দিস ইজ এ ক্লিয়ার কেস অফ জেনোসাইড। মানে
taking examples from history like যে আফ্রিকান যে জেনোসাইড হলো বা জার্মানিতে যে জেনোসাইড হয়েছিল, প্লাস আমাদের যে কোর্ট যেটা ইন্টারন্যাশনাল কোর্টে যেটা তাদের প্রসিডিউরসগুলো ইয়ে করে ইন্টারপ্রেট করে আমি এখানে প্রমাণ করার চেষ্টা করেছি যে দিস ইজ এ ভেরি ক্লিয়ার কেস অফ জেনোসাইড, যেটা ইউএন এন্ডোর্স করেছে। ইউএন কিন্তু বলেছে ইজ এ অ্যাক্ট অফ জেনোসাইড অর জেনোসাইডাল অ্যাক্ট, কথাটাকে ইউএন একটু ঘুরাইয়া বলছে, বাট নো, টু মি ইট ইজ এ ক্লিয়ার কেস অফ জেনোসাইড। ইট ইজ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এথনিক ক্লিনজিং, এগুলো রিলেটেড টার্ম, বাট জেনোসাইড ইজ অ্যাবাভ এভরিথিং। এটার মাপ নাই, এটাকে মাপ করা যায় না, নো ওয়ে। এখন এই জায়গাতে এসে জিওপলিটিক্সটা এটাকে বাধা দিচ্ছে। সিকিউরিটি কাউন্সিল যদি ইউনানিমাস একটা রেজলিউশন না নেয় তাহলে কোনো অ্যাকশন তো নেওয়া যাবে না। বাই দিস টাইম দেয়ার শুড হ্যাভ বিন an UN mission in the Arakan province of Myanmar to restore peace and get back the Rohingyas from Bangladesh to Myanmar. সেটা তো হয়নি, বিকজ চায়না ভেটো দিল, রাশিয়া ভেটো দিল, এবং এটা কমন রেজলিউশন নিতে পারে নাই তারা। জেনারেল অ্যাসেম্বলিতে ডিসকাশন হয়েছে, ফাইন, ভালো, বাট ওটা তো কোনো এফেক্ট নাই। ইভেন কোর্ট যদি আমাদের পক্ষে রায়ও দেয়, ওই ইউএন সিকিউরিটি কাউন্সিল যদি এগ্রি না করে, এটাকে তো কিছু করার কোনো এফেক্ট থাকবে না এটার। তো সেটা বলার আগে আমি একটু ইতিহাস বলেছি বইয়ে, একটু ওল্ড ইতিহাসটা বলেছি কিছুটা, মডার্ন হিস্ট্রিটা কিছুটা বলেছি, এবং যেটা দুটো ইম্পর্টেন্ট অ্যাক্ট যেটা প্রবলেমটা ক্রিয়েট করেছে, একটা হলো 74 কনস্টিটিউশন, যেটা ওরা ইনস্টেড অফ গোয়িং ফর ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, ওরা স্টেট, ওরা ইউনিটারি সিস্টেমে গেছে, মিলিটারি রুলের পরে। এটাই কিন্তু টার্নিং পয়েন্ট অফ এভরিথিং। যদি ওরা ফেডারেল সিস্টেম রাখতো, আসলে কিন্তু প্র্যাকটিক্যালি ফেডারেল সিস্টেমে কাজ করতেছে, বিকজ সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোল কিন্তু অতটা নাই পুরো দেশের উপরে। মানে পুরো ওরা ফেডারেল তো বলে না, ইউনিটারি বলতেছে। এইখানে একটা মেজর ভুল করেছে তারা পলিটিক্যালি, দিস এ মিস্টেক, দ্যাটস হোয়াট আই লুক অ্যাট ইট। আর একটা হলো 1982 সিটিজেনশিপ অ্যাক্ট, যেখানে রোহিঙ্গাদের টোটাল আউট করে দেওয়া হয়েছে। 3 টায়ার্ড আপনার সিটিজেনশিপ যে আসছে করা হয়েছে, ওর মধ্যে একটা তো রাখা হয়নি। দ্যাটস ভেরি আনফর্চুনেট। একটা তো ধরেন নর্মাল সিটিজেন, তারপরে যে ন্যাচারালাইজ সিটিজেন, আর একটা ক্যাটাগরি তারা করছে রোহিঙ্গাদের, ওদের বলা হচ্ছে তোমরা ইউ আর নট ইভেন পার্ট অফ দ্য ন্যাশনালিটি, তোমরা কিছুই না, সিম্পল স্ট্রেট, গেট আউট, ইউ আর এ মুসলিম। আমরা এখানে বার্মানাইজেশন করব, এখানে বুদ্ধিজম করব, এবং মুসলমানদের এখানে জায়গা নাই। মানে লেট মি পুট ইট ইন ভেরি স্ট্রেট অ্যান্ড সিম্পল। অ্যান্ড 82 অ্যাক্টে এই সমস্যাটা করেছে, এবং দ্যাট হ্যাজ ক্লিয়ার, এবং এখানে মঙ্করা ইনভলভ হয়েছে। The monk community of Myanmar got involved, so monks and the state got together. Seriously involved. Seriously involved. তারা অনেক মার্ডার করেছে, তারা প্র্যাকটিক্যালি ডোমিনেটিং করেছে, এবং গভর্নমেন্টকে প্রেসার দিয়েছে যে গেট রিড অফ দেম। এরা চিটাগাংয়ের লোক, এরা বাংলাদেশের লোক, এরা মুসলমান, এদের গেট রিড অফ। আমরা এটা পুরো বার্মাকে নিয়ে কাজ করবো, সরি, উইল মেক ইট বুদ্ধিস্ট বার্মা। আমি এর আগের একটা বই, যে প্রথম বইটাতে আমি কিন্তু লিখছিলাম, আই মেড এ ফোরকাস্ট দ্যাট দিস উইল টার্ন ইনটু সিভিলাইজেশনাল ফ্ল্যাশ পয়েন্ট। এই বইটা তুমি ফোরকাস্ট করছিলাম, কিন্তু আমি বইটা 2017 পাবলিশ হয়েছে। তখন আমি বলেছিলাম যে এটা সিভিলাইজেশনাল ফ্ল্যাশ পয়েন্ট হিসাবে আবির্ভূত হবে, এবং দিস হ্যাজ কাম ট্রু। সিভিলাইজেশন অর রিজিওনাল ফ্ল্যাশ পয়েন্ট আমি লিখছিলাম। আর এখন এটা যে জেনোসাইড এগেইনস্ট যে এই যে ওয়ার্ল্ড, হ্যাঁ, ইউএন সেক্রেটারি জেনারেল ওয়াজ ভেরি অ্যাক্টিভ, ভেরি অ্যাক্টিভ। উনি কিন্তু অনেক হেল্প করেছেন, চেষ্টা করেছেন, বাট কান্ট হেল্প ইট। চায়না এটা হতে দেবে না। চায়না জিও পলিটিক্স ইজ স্ট্রংলি ইনভলভড হিয়ার, আমেরিকান জিও পলিটিক্স, ইন্ডিয়ান জিও পলিটিক্স স্ট্রংলি ইনভলভড হিয়ার। চায়নার সমস্ত গ্যাস লাইন, গ্যাস পাইপলাইন বলেন, ওয়েল পাইপলাইন বলেন, ডিপ সি পোর্ট বলেন, কানেক্টিভিটি সব ইনভলভ। আমেরিকা তো এক ধরনের সমাধান চায়, আমেরিকান সমাধান চায়, বাট আমেরিকান জিও পলিটিক্স অলসো ইনভলভড। সেটা ইনভলভ, বিকজ আপনার ওই ইয়েকে, ওদের এই যে লেটেস্ট যে লিডার, উনাকে ভোটটা করানোর পেছনে কিন্তু আমেরিকা ওয়াজ ডাইরেক্টলি ইনভলভড। ইউএসএ কিন্তু প্রচুর টাকা দিয়েছে, অ্যাটলিস্ট সাম কাইন্ড অফ ডেমোক্রেসি এখানে আসুক, এটা আমেরিকা চেয়েছে। আর ওদের প্রচুর ন্যাচারাল রিসোর্সেস আছে, এটার উপর তো সবারই একটু নজর আছে।
এটা So, আপনার ফাইনাল টেক কি, মানে এই বই সম্পর্কে, মানে কি বলবার এটা চেষ্টা হচ্ছে যে ইট ইজ এ, যেটা বলা যায়, ইট ক্যান ইগনাইট, ইট মাইট টেক ইট টু মিলিটারি সলিউশন। আই ডোন্ট সি এনি আদার সলিউশন আদার দ্যান মিলিটারি সলিউশন। সো মিলিটারি সলিউশনে কি আপনি মনে করেন যে বাংলাদেশ তার পার্ট হবে বা পার্ট হতে পারবে বা পার্ট হওয়া উচিত? আপনি মনে করেন হওয়া উচিত? উচিত। আসবো আমি আপনার কাছে এই বিষয়ে। আমরা একটু ডক্টর সিনহা সাইদের কাছ থেকে শুনি যে ওনার অবজারভেশন কি আপনার বই সম্পর্কে দেন। আপনার কাছে ছোট্ট করে আসবো ডক্টর সিনহা সাইদ। এটার যে ব্যক্তি আরাকানে তারা কিভাবে আসলো এবং এখানে কিভাবে কমিউনিটি সৃষ্টি হলো এবং তাদের সাথে মংদের সে সমস্যা রয়ে গেল। ওখানে ইন্টারনাল যে রোহিঙ্গা, যে আরেকটা গ্রুপ আসতে সেখানে রোহিঙ্গা মুসলমান যারা আছে, রোহিঙ্গা বলতে কিন্তু সব বোঝানো হচ্ছে, একটা অংশ কিন্তু সেখানে রয়ে গেছে। তারা কিন্তু তাদের সাথে জাতিগতভাবে তারা মিশে গেছে কিন্তু সেখানে। সুতরাং এখানে আমাদের খেয়াল রাখতে হবে, একটা বাইফার্কেশন কিন্তু এখানে আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে তিনি অনেক কিছু এখানে বলেছেন। এই যে 15টা চ্যাপ্টারের মধ্যে তিনি তার উৎস, বিকাশ, তার কন্টিনিউটি, কোথায় কি হচ্ছে না হচ্ছে ডিটেলস দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে আন্তর্জাতিক আদালত এটা নিয়ে যে কেসটা যারা করলো গাম্বিয়ার পরবর্তী যে পদক্ষেপগুলো আসলো, এই প্রেক্ষাপটটা হয়তো তিনি চালানোর জন্য এখন তো গাম্বিয়া নিজেই তো সমস্যা পড়ে গেছে। এবং দেখেন এগুলো পদক্ষেপ বলতে চেয়েছেন তিনি, কিন্তু জাতিসংঘের ভূমিকার কথা বলেছেন, রোহিঙ্গা সলিডারিটির কথা বলেছেন এবং সেখানে অতীতের ইতিহাসের কথা বলেছেন। সবকিছু মিলে ইট ইজ এ গুড প্রেজেন্টেশন। এবং এটা যারা গবেষণা রিসার্চ করবে, রাষ্ট্র যারা পরিচালনা করতেছেন, বিশেষ করে ফরেন মিনিস্ট্রিতে, এই বইটাকে আমি বলবো ফরেন মিনিস্ট্রিতে একদম টেবিলে রাখা উচিত। ফরেন সেক্রেটারি বা ডিজি যারা মায়ানমার দেখতেছে, অ্যাম্বাসেডার, তাদের জন্য জরুরি। কারণ এখানে কিছু তথ্য আছে, উপাত্ত আছে, যেগুলো আমাদের কাজে লাগবে। এবং ওখানে গণতন্ত্র কিভাবে হচ্ছে তার উপরে এখানে আলোকপাত করেছেন। কিন্তু যেই জিনিসটা আমার এই বইটা পড়ে মনে হয়েছে, যেটা আমিন ভাই হয়তো স্বীকার করবেন, এক সময় কিন্তু এখানে একজন মেজর জেনারেল ছিলেন দীর্ঘদিন, অনুপ কুমারের সাথে হয়তো আলাপ করলে অনেক কিছু জানা যেত এখানে। হ্যাঁ, উনি কিন্তু সেখানে ছিলেন 5 বছর উপরে কিন্তু। এবং আমার খুব ঘনিষ্ঠ লোক, আমার বাসার পাশেই থাকে। আমি তার সাথে এটা নিয়ে আলাপ করলাম, বসলাম তার সাথে। তিনি আমাকে কিছু তথ্য দিলেন। কিন্তু তিনি বললেন রোহিঙ্গার সমস্যাটা কেন হোক, এটা কিন্তু আমেরিকা চেয়েছিল প্রথম। আমেরিকা চেয়েছিল এই অঞ্চলে একটা সমস্যা, রোহিঙ্গা এদিকে চলে আসবে, একটা সমস্যা সৃষ্টি হবে এবং ওই নর্থ ইস্টের দিকে তারা একটা প্লে করবে এখানে। এবং কোন একটা সময় তিনি তার আর্টিকেল লিখেছেন, আপনার এখানে দু একবার দেশে আসছে এখানে, এবং তিনি বললেন যে আমি রাষ্ট্রীয় প্রশাসন সবাইকে জানিয়েছি, উপর কথা বলেছি, ফরেনের কথা বলেছি। সেটা হচ্ছে আমেরিকার কোন এক ঊর্ধ্বতন কর্মকর্তা যে বাংলাদেশে আসলো এবং তাকে বলা হলো যে তুমি আমাদের অ্যাম্বাসেডারের সাথে কনভিন্স করতে পারলে আমরা এটা দেখব। উনি সেখানে গেলেন, সেখানে রিকোয়েস্ট করলেন তোমরা রোহিঙ্গাদেরকে তুমি ওপার যাবে, তুমি বাধা দিও না। কিন্তু এতে দেখা যাচ্ছে যে এটার পিছনে আমেরিকার একটা খেলা ছিল। এই খেলাটা কিন্তু আমেরিকা খেলতে পারেনি। কেন খেলতে পারেনি এই ব্যাখ্যাটা তিনি তার লেখাতে দিয়েছেন, তার বক্তব্য দিয়েছেন, এবং তা সেটা একদম পর্যাপ্ত। আরেকটা ঘটনা দেখেন, উনি বললেন যেটা এই বইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোন একটা সময় আমাদের এক সামরিক কর্মকর্তা ওইখান থেকে পার্সোনাল গ্রেডা করা হয়েছিল তাকে, এবং তিনি বাংলাদেশে আসার পরে তাকে প্রমোশন দেওয়া হয়েছিল। এই জিনিসগুলো কিন্তু মায়ানমারের সাথে সম্পর্ক আমাদের বিধ্বস্ত করেছে। কিন্তু এটা বলতে জিয়াউর রহমানের আমলে ঘটনা বললাম। তো এই যে দেখেন খেলার সাথে কিন্তু আমরা কোনো ভাবে ছিলাম এক সময়। আমরা কেন ছিলাম? হয়তো আমরা আমেরিকার সেই জালে পড়ে গেছিলাম। কিন্তু আমেরিকা আজকে যে কথাগুলি বলতেছে এখানে, ঠাকুর ঘরে কে রে কলা খায়নি, আজকে কোন রকম হয়তো রোহিঙ্গারা বেড়ে গেছে। এটা তো এর পিছনে চায়না ছিল, জাপানের হাত ছিল প্রচ্ছন্নভাবে, ভারত তখন হয়তো সেভাবে জানতো না। আজকে আমেরিকা কান্নাকারি করতেছে, আমেরিকা বলতেছে যে কোনো ইনভলভমেন্ট আসছে সে। এবং এই ইনভলভমেন্ট কিভাবে আসতেছে দেখেন, আমেরিকার সাম্প্রতিককালে সর্বশেষ তাদের দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্ক সংক্রান্ত যে মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স আছেন, উনি এখানে আসলেন। উনি কিন্তু এখানে এসে বলে গেলেন, রোহিঙ্গা সমস্যার কথা বললেন, এবং সরাসরি চায়নাকে সে দায়ী করলেন। এবং তারা ইনভলভমেন্ট চাচ্ছে কিন্তু এখানে। আমেরিকা চাচ্ছে ভারতের মাধ্যমে এখানে একটা ইনভলভমেন্ট চাচ্ছে, স্পেস চাচ্ছে সেই স্পেসের জন্য বর্তমান পদক্ষেপ আমরা যাইনি না কেন, তারা কিন্তু এটা ভালোভাবে দেখছে না। আমার কেন মনে হচ্ছে এই বইতে যে কথাগুলি লেখা হয়েছে তিনি লিখেছেন সবকিছুই। এখন রোহিঙ্গাদের সম্পর্কে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, আমি ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি কিন্তু বই থেকে, দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই যে 1942 থেকে 45 ওখানে কিন্তু অসংখ্য মুসলমানও মারা গেছে, বার্মার লোকও কিন্তু মারা গেছে। সেখানে কিন্তু ব্রিটিশদের জাপানিজদের কোঅপারেশনে ইয়ুথ গ্রুপ করা হয়েছিল, কিলিং কিন্তু সেখানে হয়েছে। এটারও কিন্তু সুষ্ঠু বিচার বা তদন্ত হয়নি। কিন্তু এই ঘটনাটা কিন্তু শুধুমাত্র রোহিঙ্গা শব্দ রাখা ঠিক হবে না। কিন্তু এখন 1974 যেটা নাকি মৌলিক ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ মায়ানমার সৃষ্টি, বাংলাদেশ সৃষ্টি করা হলো, তখন কিন্তু যারা ক্ষমতায় ছিলেন তাদের একটা শর্ত ছিল, তোমরা আমাদের সাথে আসো, আমরা একটা ফেডারেল স্টেট কায়েম করবো, এবং তোমরা যদি মনে করো
যে তোমরা বেরিয়ে যাবে, তাও বেরিয়ে পারো তোমরা। কিন্তু পরবর্তীতে কিন্তু নেউইন কিন্তু যে কোনো ভাবে যখন দেখলো নির্বাচন সামনে, তিনি কিন্তু মার্শাল ল দিয়ে পুরো জিনিসটাকে নস্যাৎ করে দিলেন। এই যে নেউইনের পরবর্তী অবস্থা, যে 74-এ তো সরাসরি তারা ইউনাইটেড গভর্নমেন্ট চলে গেলেন। 82-তে যে তারা কি বলে নাগরিকত্ব আইন, পুরো ঘটনাটা কিন্তু দেখা যাচ্ছে একটা প্রতারণার ইতিহাস। এই ইতিহাসটা কিভাবে আসলো, সেই জিনিসগুলো এই বইতে আছে। আমার জানি কেন মনে হয়েছে বইটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি যদি অনুপ কুমারের সাথে আলাপ করে যদি একটা পার্ট রাখতে যেত, কিছু বাস্তব চিত্র এখানে চলে আসতে পারতো। ধন্যবাদ। জেনারেল আমিনুল করিম, যে ছোট্ট করে আমি অন্য বইতে যাব, ছোট্ট করে যদি কোনো এটুকু আর কিছু বলার জন্য, যদি ওনার বক্তব্যের খুব সুন্দর হয়েছে। অনুপ কুমার আরো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তার ভালো, বিকজ উনি অ্যাম্বাসেডার ছিলেন ওখানে, অ্যান্ড হি ইজ এ বুদ্ধিস্ট, সো উনার বোধহয় একটু ভাষাগত যোগাযোগটা ভালো ছিল। অ্যান্ড হি কামস ফ্রম রাঙ্গামাটি। অ্যান্ড আমরা কিন্তু আমাদের হিল ট্যাক্স কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে যেতে পারে, দেয়ার ইজ এ পসিবিলিটি। ওকে, কিছু লোক যাওয়া আসা করতেছে, কিন্তু বান্দরবন থেকে যোগাযোগ কিছু হয়ে গেছে, কাজে ইনসার্জেন্সির একটা সম্ভাবনা ওখানে রয়ে গেছে। আর আপনি যেটা বললেন 92 and 74 দিজ আর দ্য টু টার্নিং ইস্যু, সেটা অবশ্যই বললেন, খুব ভালো কথা বললেন। এই যে আং সান সু চৌধুরীর বাবা, যে ফাউন্ডার অফ মডার্ন মায়ানমার, উনি কিন্তু কথা দিয়েছিল সবাইকে, সব ইয়েকে গ্রুপকে, যে আমি তোমাদেরকে ফেডারেশন দেবো। কিন্তু নেউইন এসে ইট ইজ লাইক আইয়ুব খান পাকিস্তানকে ভেঙে ফেললো। একটা চুক্তি হয়েছিল তাদের সাথে। হ্যাঁ, চুক্তি হয়েছিল তাদের সাথে। সিম্পল অ্যাজ দ্যাট। মিলিটারি রুল কিন্তু ক্ষতি করে আলটিমেটলি দেশের জন্য। আই এম টোটালি এগেইনস্ট মিলিটারি টেক ওভার এনি কান্ট্রি। থ্যাংক ইউ। দর্শক, পরের বই যেটি নিয়ে আমরা কথা বলতে চাই, এটি নটি চ্যাপ্টার নিয়ে লেখা মোহাম্মদ আমিনুল করিমের বই, 21st Century High Politics in the Indo-Pacific and the Bay of Bengal, Countries and Cultures of the World। বইটি আমার হাতে রয়েছে, নোভা থেকে প্রকাশিত, যুক্তরাষ্ট্রের। ইন্দো প্যাসিফিক এই ধারণাটা মার্কিন যুক্তরাষ্ট্র এস্টাবলিশ করবার চেষ্টা করছে অনেকদিন ধরেই। এখন আবার কোয়াড বা এশিয়া প্যাসিফিক এগুলো বলবার চেষ্টা করছে। তাতে করে অনেকের কাছে মনে হচ্ছে যে আসলে ইন্দো প্যাসিফিকের ভবিষ্যৎ কি হবে, মানে এই ধারণা আসলে তারা কতটা দীর্ঘস্থায়ী করতে চাইবে। বে অফ বেঙ্গল ইজ এ বিগ ইস্যু বাংলাদেশের জন্য, অত্যন্ত বাংলাদেশও তার অংশীদার। সব বিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই বইতে আসলে আপনি কি বলতে চেয়েছেন। Yeah, that's great. This is more of I would tend to say that এই বইটা একটা থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট, যে আসতেছে ওইটাকে আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। বেসিক আইডিয়াটা, এই কনসেপ্ট আসছে কিন্তু অস্ট্রেলিয়া থেকে। ফর্মার প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া মিস্টার রুডল্যান্ড, আই মেট হিম ইন, উনি যখন প্রথমে কনসেপ্টটা দেন সিঙ্গাপুরের দ্যাট ফেমাস সাংরিলা ডায়ালগ, আই ওয়াজ ওয়ান অফ দি পার্টিসিপেন্টস, IPR। জি জি, তো ওখানে কনসেপ্টটা কিন্তু উনি ফ্লোট করেছিলেন অ্যাকচুয়ালি। ওনার সাথে আমাকে এরপরে দেখা হয়েছিল। উনাদের কথাটা হলো এরকম যে প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশানকে এখন আলাদা করে দেখার কোনো স্কোপ নাই। ইট ইজ লিঙ্কড বাই মালাক্কা স্টেট, এবং নিচে আরো দুটো স্টেট আছে, সুন্দ্রা স্টেট আর একটা ছোট্ট একটা স্টেট আছে। কাজে ফর ইকোনমিক রিজনস, স্ট্র্যাটেজিক রিজনস, পলিটিক্যাল রিজনস, এই দুটা লিঙ্কড আপ হয়ে যাবে, বিকজ এনার্জি আসতেছে ফ্রম মিডল ইস্ট। কাজে ইন্ডিয়ান ওশান হয়ে আলটিমেটলি এনার্জি ম্যাক্সিমাম কনজাম করতেছে চায়না, জাপান, সাউথ কোরিয়া। কাজে এই দুটো সিকে আলাদা করে দেখার কোনো স্কোপ নাই। দুটো লিঙ্ক প্র্যাকটিক্যালি ওয়ান কনস্ট্রাক্ট, মেরিটাইম কনস্ট্রাক্ট, কথাটা বলা হচ্ছে মেরিটাইম কনস্ট্রাক্ট, এবং এটাই রিয়েলিটি হবে। ট্রেড অ্যান্ড কমার্স, এনার্জি, মার্চেন্ডাইজ, যত কিছু যাওয়া আসা, 90% বলেন, ইভেন 80% বলেন চাইনিজ এটা এই রুট দিয়ে যাওয়া আসা করতেছে, আমেরিকান মার্চেন্ডাইজ এই রুট দিয়ে যাওয়া আসা করতেছে। কাজে এটা আলাদা করে দেখার কোনো স্কোপ নাই। যেমন চায়না হ্যাজ লঞ্চ BRI, এবং জাপান হ্যাজ লঞ্চ এশিয়া আফ্রিকান গ্রোথ ট্রায়াঙ্গেল। এগুলো কিন্তু জিওপলিটিক্স স্ট্রেট, একজন একজনকে কোয়াড যেমন আসতেছে, অস্ট্রেলিয়া ইজ ফ্লোটিং দিস আইডিয়া, এবং কোয়াডটাকে কিভাবে, কোয়াড নিয়ে একটু এখন কনফিউশন চলতেছে, এটাকে মিলিটারি অ্যালায়েন্স করবে নাকি এটা অ্যালাইনমেন্ট করবে নাকি এনটিটি করবে। আমেরিকা আসতে চাচ্ছে, অস্ট্রেলিয়া আসতে চাচ্ছে, জাপান আসতে, ইন্ডিয়া আবার একটু অ্যাম্বিভ্যালেন্ট, ইন্ডিয়ার আবার একটু রাখতে চায়, মানে তাদের যেটাকে বলে স্ট্র্যাটেজিক অটোনমি রাখতে চায় তারা। আমরা এক সময় নন অ্যালাইন্ড লিডার ছিলাম, আমরা এখন তাদের সাথে যাব। ইন্ডিয়া ইজ লিটল অ্যাম্বিভ্যালেন্ট, বাট ইন্ডিয়া ইন্টারেস্ট ইজ ডাইরেক্টলি ইনভলভ ইন ওভার হিয়ার। এগুলো চিন্তা করলে
মিলিটারিলি কিন্তু ইন্ডিয়া ইজ গেটিং স্ট্রঙ্গার। অস্ট্রেলিয়া কিন্তু 32টা সাবমেরিন অর্ডার দিয়েছে জাপান থেকে, ওরা কিন্তু চুপচাপ বসে নাই। এবং কিছুদিন আগে চায়নার সাথে অস্ট্রেলিয়ার একটা প্রবলেম হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডিয়ান ওশান, ইস্টার্ন আফ্রিকা, তারপরে ইন্ডিয়ান আইল্যান্ডস, তারপরে পাকিস্তান, ওইদিকে ধরেন ওই জিবুতি, দেন মিডল ইস্টার্ন অয়েল অ্যান্ড এভরিথিং ডাউন টু আন্দামানে ইন্ডিয়ার কিন্তু ভালো একটা, the only integrated command India has is in Andaman, three forces command to oversee the Malacca Strait. তো সেইখানে আমি এই বোর্ডে যেটা বলতে চাইছি যে চায়না ইজ কামিং ইন এ বিগ ওয়ে অ্যান্ড ইন্দো-প্যাসিফিক কনসেপ্ট ইজ এ রিয়ালিটি, ইউ ক্যানট স্কেপ ফ্রম দেয়ার। এটাকে আমাদের মেনে নিতে হবে। চায়না এখনো কিন্তু অফিসিয়ালি এটাকে একসেপ্ট করে নাই, বাট চাইনিজ স্কলার, অনেক স্কলাররা কিন্তু এটার উপর কাজ করতেছে, তারা এটা থিওরিটিক্যালি মেনে নিয়েছে। সাংহাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে পজিশন মানে এটাই রিয়ালিটি হবে। এবং আমাদের দুটো সি ইম্পর্টেন্ট হয়ে এখানে আসবে, একটা হলো সাউথ চায়না সি অ্যান্ড বে অফ বেঙ্গল। আমি এখানে বে অফ বেঙ্গলকে হাইলাইট করেছি এবং বাংলাদেশ নেভিকে হাইলাইট করেছি। এটা বলতে পারেন দেশপ্রেম থেকে বলতে পারেন, আমি একটু ব্লু ইকোনমিটা আমি এখানে হাইলাইট করেছি। এবং ইন্ডিয়া এখানে একটু আমাদের এখানে মাতব্বরি করবে, এটা ওরা এটাকে। ডু ইউ থিংক যে বাংলাদেশ এখানে এই যে বে অফ বেঙ্গলে তার যে অংশীদারিত্ব আছে বা এখানে যে স্ট্র্যাটেজিক পজিশন অনুযায়ী বাংলাদেশের যে জায়গায় আছে তার লোকেশন, যে বাংলাদেশকে আসলে এখানে যদিও ছোট্ট রাষ্ট্র কিন্তু জনসংখ্যার বিচারে তো বাংলাদেশ কম নয়, বাংলাদেশ কি এই অঞ্চলে আসলে এই জিওপলিটিক্সে একটা জায়গা করে নিতে পারবে কিনা? মানে আমি নিজে কোনো কিছু অ্যাসার্ট করার সক্ষমতা তার আছে কিনা বা রাখতে পারবে কিনা বা করা উচিত কিনা? হোয়াট ডু থিংক? করা উচিত। কিন্তু সক্ষমতার প্রশ্ন বা ইচ্ছাটা, আমরা আস্তে আস্তে আগাচ্ছি, বা সেই ইচ্ছাটা কি আপনি দেখেন? নাকি আমরা মনে করি যে আমরা অন্যের শ্যাডোতে থাকতেই পছন্দ করি, ঠিক আছে, হয় আমরা চীনের ছায়ায় থাকলাম অথবা ভারতের ছায়ায় অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, মানে আমাদের তাদের সাপোর্ট নিয়ে চলতে হবে। সাপোর্ট নিয়ে চলা একটা জিনিস, আরেকটা হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন যখন আমি আলোচনা করবো, যে আমারও টার্মস এন্ড কন্ডিশন আছে, আমি শুধু তোমারটাই শুনবো তা না, বা আমি তোমার নেতৃত্বে থাকবো না। সেই জায়গায় আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যালি, মিলিটারিলি বাংলাদেশ ক্যাপাবল? Yeah, I'll give you a political leadership এর অর্থ। Very good question and very difficult question indeed. Very difficult question to answer. মাহাথির প্রাইম মিনিস্টার, এই সেকেন্ড টাইম প্রাইম মিনিস্টার হওয়ার আগে ওই ইস্ট ওয়েস্ট রেল এন্ড রোড লিঙ্ক যেটা করেছিল, ওটা ইট অল ওয়েন্ট ইন ফেভার অফ চায়না। প্রচুর টাকা নিয়েছিল মাহাথির, আবার নেগোসিয়েট করে এটাকে অনেক দাম কমায় নিয়ে আসছে, মানে বিআরআই এর এটার অংশ ছিল। তো এখানে লিডারশিপ প্লেড, সিম্পল আজ দ্যাট। আর মাহাথিরকে কিন্তু চাইনিজরা পছন্দ করে। চাইনিজের সাথে মাহাথিরের একটা ভালো স্পেশাল রিলেশন আছে। চাইনিজ কমিউনিটি মাহাথিরকে কিন্তু ভালো সাপোর্ট দেয়। ওইটা হি টুক অ্যাডভান্টেজ অফ দ্যাট। আমেরিকানরা পছন্দ করে না, যেটা আমেরিকানরা পছন্দ করে, মানে যেহেতু আমেরিকানরা পছন্দ করে না সেটা একটা কারণ। এখন এখানে হলো লিডারশিপের ব্যাপার, রাইট? এইখানে এটাই লিডারশিপ, স্টেটসম্যানশিপ। আমরা কিন্তু ভালোভাবে আগাতে পারি। আমরা উই ক্যান ওভারটেক সিঙ্গাপুর, কেন পারবো না? আমাদের 180 মিলিয়ন পিপল, উই আর ভেরি প্রোডাক্টিভ পিপল, উই আর ভেরি রেজিলিয়েন্ট পিপল। আমাদের আর্মি আজকে কিন্তু ছোট আর্মি না, 10টা ডিভিশনের আর্মি এটা। আমাদের নেভিতে আমাদের সাবমেরিন আছে, আমাদের ভালো ভালো ক্রাফট আছে। এয়ারফোর্স ধরেন আমাদের স্পেস কম, সেই হিসেবে হয়তো একটু কম হতে পারে, দ্যাটস ফাইন, বাট আমাদের আগাতে হবে। বে অফ বেঙ্গল ইজ আওয়ার ফিউচার, আমাদের লাইফ এটা, আমাদের ইকোনমির জন্য ফিউচার, এটা ব্লু ইকোনমি। এছাড়া আমাদের রিসোর্স কিছু না, গ্যাস শেষ হয়ে গেছে, তেল তো নাই। আমাদের সামরিক শক্তি বিবেচনা করলে আমাদের সি লাইন অফ কমিউনিকেশন গোয়িং টু সাউথ ইস্ট এশিয়া এন্ড গোয়িং টু মিডল ইস্ট, দুটাই বে অফ বেঙ্গল দিয়ে যাচ্ছে। কাজে আমাদের এটা কন্ট্রোল রাখতে হবে। এবং আমরা খুবই খুশি যে আমরা মায়ানমার কেসও জিতছি, ইন্ডিয়ান কেসও জিতছি। কাজে আমাদের এরিয়া অনেক বড় হয়ে গেছে। উই হ্যাভ টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। ডক্টর সিনহা, on this book, 9টা চ্যাপ্টার এখানে আপনার এই বইটাতে আছে, 21st century high politics in the Indo-Pacific and Bay of Bengal। আপনি এখানে হাই পলিটিক্স কথা ইউজ করেছেন, কিন্তু ইট মিনস এখানে রাজনীতিটা হাই হবে, এখানে আমেরিকান ইনভলভমেন্ট চলে আসবে, কিন্তু চায়না রাইজ করতেছে, চলে আসবে। কাজে হাই পলিটিক্স অর্থ হলো এই পলিটিক্সটা কিন্তু এই যে ইন্ডো প্যাসিফিকে যারা আছেন এখানে, বিশেষ করে আপনার
ফিলিপাইনের কথা, ভিয়েতনামের কথা আসেন, Absolutely. ইন্দোনেশিয়া, Absolutely. Yeah, yeah. এগুলো ওই পার্টে পড়তেছে কিন্তু জি, জি, জি। সাউথ ইস্ট এশিয়ার ওই রাষ্ট্রগুলো আর সাউথ এশিয়া, কারেক্ট। এবং ইন বিটুইন কে আছে আপনি এখানে ওদিকে প্যাসিফিক, ইন্ডো প্যাসিফিক জোন এটি। ইন্দো প্যাসিফিক জোন এটা। ইভেন মালাক স্টেটের কথা বললেন, সেটাও কিন্তু বিলংস টু ইন্দোনেশিয়া। ওই মালাক স্টেটের ওই সাইডে কিন্তু যাচ্ছে এটা। কারেক্ট। এখন এই যে হাই পলিটিক্সের যে সম্ভাবনাটা আপনি দেখেছেন এবং আপনার ডেটা তথ্য উপাত্ত দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, আমি ইন ফেভার অফ ইউ। এবং বে অফ বেঙ্গল সম্পর্কে আপনি অনেকগুলো কথা বলেছেন কিন্তু এখানে, এবং এখানে আপনার সম্ভাবনা চিত্র দেখেছেন, এবং আপনি বলতে এখানে সুন্দরভাবে বলেছেন যে বে অফ বেঙ্গলের সাথে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সম্পৃক্ত আছে। কিন্তু অবশ্যই। কিন্তু প্রশ্নটা দাঁড়া যায় এখানে যে আমি যদি এই বইটাকে একটা ওভারঅল ক্যানভাসে রাখি, কারণ বে অফ বেঙ্গলের যে কথা বলা হচ্ছে, যেমন আমরা আগায় যাব, রিসোর্স উদ্ধার করবো। দেখেন ভারতের বে অফ বেঙ্গল, ভারতের আমাদের এই বে অফ বেঙ্গলে ভারতের 12টা সমুদ্র বন্দর আছে কিন্তু। কারেক্ট। বিশাখাপট্টনম হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান। অ্যাবসলিউটলি। এখন ন্যাচারাল প্রলঙ্গেশন অফ ইন্ডিয়ান টেরিটরি যেটা বলা হয়, তাদের একটা কিন্তু প্রাকৃতিক উপায়ে কিন্তু দখল চলে আসে। এই জন্য তার ওইখানে তার ওই আপনার জয়েন্ট সম্ভবত মেজর জেনারেল পদমর্যাদা একজন আছেন, আর বোধহয় হায়ার হবে, লেফটেন্যান্ট জেনারেল করেছেন, বাই রোটেশন 3 বাহিনীতে আসে এটা করেছেন, এটা কারেক্ট, ইউ আর ভেরি রাইট। ওইটা সে করেছেন। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে ভারতের ইদানিং এটাও দেখা গেল যে ভারত ইন্ডিয়ান ওশানে তার নেভাল ফোর্সকে ইনভলভমেন্ট করতে চাচ্ছে, এবং এখন পর্যন্ত ভারতের যে নৌশক্তি পৃথিবীতে 4 নম্বরে এই মুহূর্তে আছে কিন্তু, এবং সে চেষ্টা করতেছে। কিন্তু তারপরেও কিন্তু দেখার ব্যাপার হলো, আপনি আপনার একটা আলোচনা বলেছিলেন যে চাইনিজ জেনারেলরা মাঝে মাঝে বলে, এটা আমাকেও তারা বলেছে অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন বৈঠকে, যে আমাদের কাছে দেখো আমাদের 2-4টা ডিভিশন যদি ধ্বংস হয়ে যায় কিছু আসে যায় না, বিকজ আমরা এত বড় ফোর্স আমরা মেনটেন করি, একটু চিন্তারও বাইরে না কিন্তু। এখন দেখেন সাউথ চিতে কি হচ্ছে, আপনি মালাক্কাতে তো গেলে, তো মালাক্কারা এটা কিন্তু লেন্থ কিন্তু যাই আছে, ডেপথ কিন্তু কম এটার, যে জন্য মাঝে মাঝে লুকবক তারা ইউজ করতে চায়, স্টেট অফ সিঙ্গাপুরে যেতে চায় তারা কিন্তু। এই বিষয়গুলো আপনি কিছু টাচ করেছেন, গুরুত্বপূর্ণ টাচ করেছেন 9 ড্যাশ সম্পর্কে। এই 9 ড্যাশ সম্পর্কে কিন্তু অনেকে জানে না। আমি আপনার বইতে আপনি উল্লেখ করেছেন এই 9 ড্যাশ সম্পর্কে যেটা এঁকেছে তারা, বলা হয় তারা দাবি করে ঐতিহাসিকভাবে যে 95% সাউথ চায়না সি হচ্ছে আমাদের, ঐতিহাসিক রেকর্ড প্রমাণ করতে চায়। কিন্তু 9 ড্যাশ যেটা করেছেন এটা সুন্দরভাবে 9 ড্যাশ কি মিন করে। এখন বলা হচ্ছে দ্যার ইজ স্পেস ফর আদার্স। স্পেসটা কি? এখানে কি জাপান আসতে পারবে? জাপানের সাথে কুরিল নিয়ে তাদের সাথে আছে, ফিলিপাইন জাপান তাদের সাথে চুক্তিও করেছে কিন্তু একটা। আসিয়ানের সাথে কিন্তু চায়না চুক্তি করেছিল ডিক্লারেশন অফ এরিয়া দিয়ে নিয়ে, কিন্তু সেই চুক্তিটাও কিন্তু আমরা দেখছি ঐচ্ছিক, এটা কিন্তু কোনো বাইন্ডিং কিছু না কিন্তু সেটাও কিন্তু হয় নাই। এখন ভবিষ্যতে আমাদের সমস্ত কনসেন্ট্রেশন আসবে হোয়াট ডাজ 9 ড্যাশ মিন, এই ব্যাখ্যাটা কে দিবে? চীন তো আপনি এক কথায় বলে দিচ্ছে এটা স্পেস দেওয়া আছে, আমরা বলতেছি এটা, সে কিন্তু বলেনি। এখন আসেন এই যে মালাকে সাউথ সি যেটা আসতেছে এখানে, যেটা সম্পর্কে আপনি বিভিন্ন একটা বইও লিখেছেন, আমরা যদি এখানে দেখেন এটা নিচে যে সম্পদ আছে প্রায় 3.5 মিলিয়ন স্কোয়ার মাইল বেরো, সেটা মেক্সিকোর সমান। এই যে সম্পদটা আছে, এই সম্পদ তার একা না, এই সম্পদ দক্ষিণ এশিয়ার সবারই, দক্ষিণ পূর্ব এশিয়ার দরকার সবারই। কিন্তু চীন কি সেটা দেবে? চীন তো একটা সোল তৈরি করেছে সেখানে কৃত্রিম, এবং তুলকে সেখানে সে তার সামরিক স্থাপনা করছে। এখন চীনের কাছে কি আছে না আছে এটা কিন্তু বহির্বিশ্ব জানতে পারতেছে না। আরেকটা প্রবলেম হচ্ছে চীন কিন্তু এখন আমাদেরকে একটা মিস্টিরিয়াস পজিশনে রেখেছে, এবং এখানে আমেরিকা কি করতে পারবে? ভারত আগায় যাচ্ছে। এই যে দেখেন ভারতের সাথে কি সম্পর্ক এখানে, আমরা পুরাণাতে দেখেছি ভারতকে বলেছে জেমস অফ ইন্ডিয়ান, এটা জেমস বলা হয়েছিল পুরাণাতে, ভারত লেখা আছে এই ইন্ডিয়ান ওশান সম্পর্কে। কাজে ইতিহাসটা আজকের না, বহুত প্রাচীন ইতিহাস কিন্তু এটা। এখন ইন্ডিয়া এখানে কি করতে পারে? ইন্ডিয়া যেহেতু ইন্ডিয়ার সামরিক শক্তি অত শক্তিশালী না, এবং চীনের সাথে আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, চীনের সাথে সামরিক যুদ্ধে যাওয়ার একক ক্ষমতা ইন্ডিয়ানরা নাই, যে কারণে ইন্ডিয়া এখন ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আমেরিকার সাথে আগাচ্ছে, মোদি যেটা করতে চাইলেন। তো সবকিছু মিলে যেটা দেখা যাচ্ছে যে 21st সেঞ্চুরি হাই পলিটিক্স, বুশ যে কথা বলেছিলেন সব মনে আছে সেই অ্যাপেক সম্মেলনে, 21st সেঞ্চুরি বিলংস টু এশিয়া। এখন কিন্তু এশিয়া থেকে নেতৃত্ব আসতেছে। আপনি আরো উল্লেখ করেছেন এখানে দ্বিতীয় মহাযুদ্ধের পরে দেখা গেছে আমেরিকা চলে আসলো উইদাউট ওয়ার, কারণ আমেরিকা চার্চিলের সময় যে ঘটনা ঘটলো, চার্চিলের পরে যারা ক্ষমতা আসলেন উনি তো ক্ষমতা হারায় ফেললেন, এরপরে যিনি আসলেন তিনি কিন্তু আর সে উদ্যোগ নিতে পারলেন না। এই যে একটা শক্তি আস্তে আস্তে স্মিত হয়ে গেল, আমেরিকা দাঁড়ায় গেল। কিন্তু এটাকে এখানে হবে? আপনি প্রশ্ন রেখেছেন বইতে, কিন্তু এটা কিন্তু হবে না, এখানে সোজাভাবে ছেড়ে দেবে না। কারণ আমেরিকা তার কমান্ড, যে প্যাসিফিক কমান্ড, ইস্টার্ন কমান্ড, সেন্ট্রাল কমান্ড, এগুলি কেন আছে? এগুলিকে তো ভরণ পোষণ করতে হবে। তো
এখন সবকিছু মিলে দেখা যাচ্ছে যে এইখানে একটা হাই পলিটিক্স হবে। বে অফ বেঙ্গলকে ঘিরে সমস্যা আমাদের আছে। আমি কিন্তু বাংলাদেশ সম্পর্কে আশাবাদী খুব বেশি হবো না। আপনি বলছি আগে 1 মিনিট বলে আমি, আপনি বলতেছেন আপনি চতুর্দিকে সীমানা কটা, 3টা। বে অফ বেঙ্গল যখন ক্রস করবেন ওই কোনায় বসে আছে কিন্তু নিকোবর, আন্দামান, ভারত। তো কারণ ভারত আপনি কতটুকু স্পেস দিবে, এই স্পেস কতটুকু দিবে, এইখানেই প্রয়োজন পড়বে কিন্তু সুদূর প্রসারী পরীক্ষিত নেতৃত্বের। এটার কোনো বিকল্প নাই। নেতৃত্ব শরীর থাকলে, ডিপ্লোমেসি শরীর থাকলে, রাজনৈতিক শরীর থাকলে অবশ্যই কিন্তু এখানে আমরা আগাই যেতে পারবো। আদারওয়াইজ আপনার যা কিছু আছে শুধুমাত্র নেতৃত্ব, আরেক চিন্তা করতে হবে রিজিম সিকিউরিটি, স্টেট সিকিউরিটি। আমি যদি রিজিমের চিন্তা করি তাহলে কিন্তু অনেক কিছু চলে যাবে। আর স্টেটের চিন্তা করলে কিন্তু যেটা বললেন আপনি যে প্রয়োজনে আমি মায়ানমারের সাথে আমাকে সমর শক্তিতে যেতে হতে পারে কিন্তু তাহলে দেখা যাচ্ছে যখন যে থাকবে পাওয়ারে, সে যদি তার স্বার্থে চলে আগামী তো বর্তমান যেভাবে হোক না কেন, তাহলে কিন্তু জাতীয় স্বার্থ সংগৃহীত হবে না। এই বিপদ ঝুঁকি থেকে যায়। প্রফেসর আমিনুল বলেন। গুড পয়েন্ট। আপনি এই আইডিয়াটা, কনসেপ্টটা যে বুশ দিয়েছিল, ইন্ডিয়াকে বলছিল যে ইন্ডিয়া ইজ আওয়ার ন্যাচারাল পার্টনার এবং স্ট্র্যাটেজিক পার্টনার। বুশের আইডিয়া থেকে এটা আসছে, ওবামা এটা সাপোর্ট করেছে এবং লাস্ট প্রেসিডেন্ট যে কি পাগল প্রেসিডেন্ট কি নাম, ট্রাম্প, সেও এটাকে সাপোর্ট করে গেছে। এবং দে আর মডার্নাইজিং দ্য নেভি লাইক এনিথিং। ওর অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি খুব বাড়াচ্ছে ইন্ডিয়ান নেভির, বিকজ চাইনা ইজ থিঙ্কিং অফ বিল্ডিং এ সেপারেট কমান্ড ফর ইন্ডিয়ান ওশান। চায়না কিন্তু টু ওশান থিওরিতে চলে গেছে, কনসেপ্টে চলে গেছে। এখনো ভিজিবল না, বাট ইট ইজ মানে ড্রয়িং বোর্ড কাজ শেষ হয়ে গেছে, এটা কনস্ট্রাকশন হয়ে গেছে বলতে পারেন। ওদের 3টা থেকে 6টা এয়ারক্রাফট ক্যারিয়ার তারা করবে, এটা প্ল্যান তাদের আছে। আমেরিকা যেমন 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার, বাট ওটা তো হিজ কভারিং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। বাট চায়না তো করবে তার এই ইন্দো প্যাসিফিকের মধ্যে, ইন্ডিয়ান ওশান অ্যান্ড ওয়েস্টার্ন প্যাসিফিক। সেই হিসাবে আপনি যেটা বললেন হাই পলিটিক্স ওয়ার্ডটা কিন্তু আমার ছিল না। আমি এখানে জিও পলিটিক্স লিখছিলাম। গ্রিসের এক প্রফেসর আমার ওই ইউনিভার্সিটি মালয়াতে, উনি পড়ার পরে উনি বললেন তুমি এটাকে করো, জিও পলিটিক্স বাদ দিয়ে হাই পলিটিক্স করে দাও। তো আই ডোন্ট নো হোয়াট হি হ্যাড ইন মাইন্ড। হি ইজ এ ভেরি সিনিয়র প্রফেসর এন্ড আই টুক দ্যাট আইডিয়া ফ্রম হিম। উনি এক্সপ্লেইন করেছেন আপনাকে? হ্যাঁ, এক্সপ্লেইন করেছেন। হি এক্সপ্লেইনড দ্যাট টু মি এন্ড আই ওয়াজ কনভিন্সড। এন্ড সাউন্ডস গুড। ইট সাউন্ডস গুড। আমি এই টার্মটার সম্বন্ধে আগে ছিলেন, উনি কারেক্ট করে দিয়েছিলেন। উনি আমার উনার বইটা উনি নিয়েছেন এবং উনি ওনার গ্র্যাজুয়েট স্কুলে বইটা পড়ান উনি জানেন, উনার ইয়েতে আমাকে উনি জানিয়েছেন আমাকে। আমরা পরের বইতে যাই। মোহাম্মদ আমিনুল করিমের এই বইটি পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যুস, জিওপলিটিক্স অফ দ্য সাউথ চায়না সি ইন দ্য কামিং ডিকেডস, নোভা থেকে প্রকাশিত। এটিও যুক্তরাষ্ট্রের একটি চমৎকার বই এবং মোটামুটিভাবে আমরা জানি যে জিওপলিটিক্সের সাউথ চায়না সিকে ঘিরে একটা টেনশন অনেকদিন ধরে আছে যুক্তরাষ্ট্র চায়নার মধ্যে। মোটামুটিভাবে 13টি চ্যাপ্টার আছে, সাজেশনস আছে, নানান কিছু আছে। জেনারেল করিম, একটু আপনি বলবেন বই সম্পর্কে? বইটা অ্যাকচুয়ালি সাউথ চায়না সি আই পাবলিশড এ পেপার অন দিস ইন ওই জার্নাল, এটা উইলি জার্নালে পাবলিশ করেছিলাম। একটা জার্নাল পাবলিশ, এটা 14 সালে বোধহয়, 14 সালের দিকে, ইয়েস। তো আমার বেসিক নলেজটা, এই বইটা লিখতে আমার কষ্ট কম করতে হয়েছে, বিকজ ওইসব আইসিআই জার্নালে পাবলিশ করলে আরো অনেক বেশি পড়তে হয়, অনেক ক্রিটিক্যাল ওরা দেখে আর কি। তো যেহেতু আমার মোটামুটি আইডিয়া ছিল, কাজে আই থট লেট মি টেক ইট অন। 3টা বই কিন্তু আমি বাংলাদেশে আসার পর, আমি 2016 বাংলাদেশ ফেরত আসলাম, 3টা বই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিকে আমি ডেডিকেটেড, মানে ইজ এ প্রপার্টি অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি। মানে আমি ওই ইউনিভার্সিটি মালয়াতে থাকতে, প্রথম বইটার কন্ট্রাক্টটা ওখানে থাকতে হয়েছিল, বাট আমি লেখা শুরু করেছি বাংলাদেশে আসার পর থেকে। কাজে লাস্ট 3.5 ইয়ার্স আমি 3.5 বছর 3টা বই লিখছি। একটু টাফ হয়ে যায়, প্লাস জার্নালও পাবলিকেশন করেছি এই সময়। সাউথ চায়না সিটা ব্যাপারটা, লেটস ফেস দি ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ সাউথ চায়না সি চায়না ছাড়বে না। চায়না এটাকে এটাকে একদিন একটা নাম দিয়ে দেবে স্ট্রেট। মানে এখন ধরেন আপনি যেটা বললেন যে নানসা আইল্যান্ড, সানসা আইল্যান্ড, তারপরে নাতুনা, ইন্দোনেশিয়া হ্যাজ অলসো গট ইনভলভ। নাতুনা আইল্যান্ড এটাকে চায়না টাচ করে নাই, কিন্তু ইন্দোনেশিয়া বোকামির মতো করছে কি, এটার নাম দিয়েছে ইস্ট সাউথ নাতুনা আইল্যান্ড, সামথিং লাইক দ্যাট। সাউথ চায়না সির সাথে লিঙ্ক করে একটা নাম দিয়ে দিচ্ছে, আর চায়না গট অ্যাংরি, ওটা প্রোটেস্ট করছে, এন্ড ইন্দোনেশিয়া হ্যাজ অলসো গট ইনভলভ ইন দ্যাট। ফিলিপিনকে তো তারা একদম শোয়াই দিছে, ডলার ডিপ্লোমেসি খেলছে। স্কারবারো নিয়ে যুদ্ধ হয়েছিল,
ওদেরকে বাইর করে দিয়েছে, ভিয়েতনামের সাথে তাদের যুদ্ধ হয়েছে। এখানে কিন্তু দুটো পলিটিক্স কাজ করতেছে, একটা হলো চাইনিজ বিআরআই অ্যান্ড ইন্ডিয়ান অ্যাক্ট ইস্ট এশিয়া পলিসি। ইন্ডিয়া কি অ্যাক্ট ইস্ট এশিয়া পলিসি দিয়ে চাইনিজ বিআরআই এর সাথে কম্পিট করতে পারবে? আমেরিকা থাকলে হয়তো পারবে, বাট আমেরিকা কতখানি থাকবে সেটা হলো প্রশ্ন। বাট প্যাসিফিক কমান্ড ইজ ডেফিনেটলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিলিটারি ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং ইন্ডিয়া তো একটু সবকিছুতেই একটু ডিলেমার মধ্যে মানছে, কখনো রাশিয়ার সঙ্গে, কখনো ইউএস এর সাথে, কখনো আবার চায়নার সঙ্গে রাখতে চায়। একটা কনসেপ্ট আছে চীন দিয়া কোন চায়না ইন্ডিয়া চলবে কিছুদিন, হয়তো another 20 years 30 years চলবে, বিকজ এত ইনভেস্টমেন্ট, এত ব্যবসা বাণিজ্য হচ্ছে, ওই যে কনফ্লিক্ট এখানে আছে। ইভেন আমরা রোহিঙ্গা ইস্যুতে দেখি যে তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এইখানে আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে চায়না উইল নট গিভ আপ সাউথ চায়না সি, অ্যান্ড আমেরিকাও এটাকে ছেড়ে দিবে না। আমেরিকার কথা হলো যে আমরা ফ্রিডম অফ নেভিগেশন, আনইম্পিডেড কমার্স এবং ওভারফ্লাইট রাইট এটা থাকতে দিতে হবে। এবং আমেরিকান মিলিটারি কনস্ট্যান্টলি চাইনিজ একদম ক্লোজ টু 12 নটিক্যাল মাইলস এর মধ্যে কনস্ট্যান্টলি সার্ভেলেন্স করতেছে, ইন্টেলিজেন্স কালেক্ট করতেছে। কাজে এটা ফ্ল্যাশ পয়েন্ট থাকবে, বাট চায়না আস্তে 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 ম্যাসিভলি আগায় যাচ্ছে। আমি একটা মালয়েশিয়ান অ্যাডমিরালের সাথে কথা বলতেছিলাম একটা সেমিনারে, যে কালকে শুনলাম যে চাইনিজ নেভি নাকি তোমাদের কাছাকাছি চলে আসছিল। বলে হ্যাঁ, একদম আমাদের টেরিটরিতে চলে আসছিল। বলে তোমরা কি করলা? বলে ভাই এত বড় সাইজের জাহাজ, এগুলো দেখে তো আমরা মানে পুল ব্যাক অ্যাকচুয়ালি। তো ছোট দেশগুলো বড় অসহায়তা আছে। আর আপনি যেটা বললেন যে ডিক্লারেশন অফ ওই যে ডিওসি এন্ড সিওসি, ডিওসিটা একটা বোগাস থিং, এটা কোনো ইয়ে নাই, কোনো সিগনিফিকেন্স নাই এখানে, কোনো সান্ত্বনা। বাট সিওসি কিন্তু চায়না কথা দিয়ে রাখছে আমরা সিওসি করবো, হুইচ উইল বি বাইন্ডিং, বাট সেটা চায়না করবে কিনা, দে আর জাস্ট বাইং টাইম। এখানে কিন্তু রিয়াল পলিটিক্স যেটা বলে আর কি, ইন দি মিলিটারি ব্রুট ফোর্স দিয়ে যা কাজ করতে হয় সেটা চায়না করতেছে, ইকোনমিক, মিলিটারি অ্যান্ড এখানে তাদের যে আপনার সিভিলিয়ান মেরিটাইম ইয়েগুলা যে আছে, এনফোর্সমেন্ট এজেন্সি, বিরাট শিপ, ওগুলা কিন্তু মিলিটারাইজ শিপ অ্যাকচুয়ালি, ওগুলা সিভিল কালার দিয়ে রাখে আর কি। ওখানে আপনার এয়ারক্রাফট ল্যান্ড করতে পারে ওই ছোট আইল্যান্ডে, মাটি ভরে 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 রিক্লাইমেশন করে। এখন এয়ারক্রাফটকে ওদের J11 যেটা লেটেস্ট তাদের জেট, ওটা ওখানে টেক অফ করতে পারে। ওরা ওখানে মিসাইল অলরেডি লঞ্চ মানে প্লেস করেছে, গ্রাউন্ড টু মিসাইল, এবং ওখানে মিউনিসিপ্যালিটি খুলেছে, শহর খুলেছে। কিছুই ছিল না, এটা ছোট্ট একটা রকের মতো ছিল, ধরেন ওটাকে মাটি দিয়ে ভর্তি করে, মানে দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, সামথিং লাইক দ্যাট। এত পাওয়ার, এত টাকা তাদের, বাট দে আর কনসার্ন অ্যাবাউট প্যাসিফিক কমান্ড। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফোর্স, আমেরিকান মিলিটারি ফোর্স ইজ ইম্পর্টেন্ট। বাট তাদের ইন্টারকন্টিনেন্টাল মিসাইলস গ্রাউন্ড থেকে যদি অপারেট করে, তারা ওটা দিয়ে, এটা আমেরিকানে কিন্তু ভয় পায় যে ওগুলোদের কিন্তু তারা এয়ারক্রাফট কেটে যদি মারে, তাহলে তাদের অনেক ক্ষতি করে দিতে পারে এটা। কারণ ওই দিকে সাইবার ওয়ারফেয়ারে তারা স্ট্রং হয়ে যাচ্ছে, স্পেস ওয়ারফেয়ারে তারা স্ট্রং হয়ে যাচ্ছে। আর মালাকা স্টেট তো আপনার ওই কনসেপ্ট জানেন, মালাকা ডাইলেমা, যে মালাকার ভিতরে আমাদের এনার্জি বা রিসোর্স নিব না, আমরা যে মায়ানমার দিয়ে নিব, পাকিস্তান দিয়ে নিব, আপনার চিটাগং দিয়ে নিতে চাইছিল, যেটা আমরা করলাম না, চিটাগং ডিপ সি পোর্ট তারা চেয়েছিল। এই জায়গাতে চায়না তো একটা নাখোশ হয়ে আছে। আর এখানে আমি বিআরআই এখানে আসে নাই, ওই বইটাতে বিআরআই আসছে। এখানে পিওরলি সাউথ চায়না সি, অ্যাবসলিউটলি ফ্রম রিসার্চ অ্যান্ড অবজেক্টিভ রিসার্চ। চাইনিজ ক্লেমটা কোন কিসের উপর বেস করে করা হচ্ছে, হিস্টোরিক্যাল ক্লেমস, অ্যান্ড আমেরিকানরা বা অন্যরা বলতেছে যে এটা ইউএন কনভেনশনের উপর করো, আইনের। যেমন ফিলিপিনের কাছে চায়না হেরে গেল ওই আরবিট্রেশন ইয়েতে, কোন কেয়ারলেস, ওই প্রেসিডেন্টকে টাকা দিয়ে কিনে নিছে, and they toward the line of the Chinese. That's it. SCRM rod be number 1, angle channel be number 1. SCRM. SCRM, Salami Steel Concast Rolling Mills. আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান।
আজ থেকে জরুরি ভিত্তিতে মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মডার্না ব্যাপকভাবে ভ্যাকসিন তৈরির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রতিষ্ঠানটিকে এজন্য বাইরের দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা নিতে হতে পারে বলে ধারণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওদিকে জানুয়ারি থেকেই করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা। কয়েক সপ্তাহের মধ্যেই আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ভ্যাকসিন অনুমোদন দেবে ভারত। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করেছে ফাইজার ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা। নাইজেরিয়ার কাটসিনা অঙ্গরাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। মুক্তি পাওয়া সবাই সুস্থ আছে। কাটসিনা অঙ্গরাজ্যের মুখপাত্র আব্দুল লাবরান জানিয়েছেন তাদের খুব শীঘ্রই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তবে কিভাবে তাদের মুক্ত করা হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। গত শুক্রবার বন্দুকধারীদের একটি দল ওই স্কুলে হামলা চালায় এবং গুলি ছুটতে ছুটতে ছাত্রদের জিম্মি করে নিয়ে যায়, কিন্তু শিক্ষার্থী পালিয়ে আশেপাশের জঙ্গলে অবস্থান নেয়। ঘটনার পর বোকো হারাম অডিও বার্তার ঘটনায় দায় স্বীকার করে। শিক্ষার্থীদের উদ্ধারে শনিবার নাইজেরিয়ার পুলিশ, সেনা ও বিমান বাহিনী যৌথ অভিযান শুরু করে। বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে স্বাভাবিক খেলা খেলতে চায় টিম খুলনা। আর বিগ ম্যাচের চাপ না নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টের সেরা হতে প্রস্তুত চট্টগ্রাম। সাদি মাহমুদের রিপোর্ট। বঙ্গবন্ধু টি-20 কাপে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল তারকা খচিত জেমকন খুলনা। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলেছে মাহমুদুল্লাহ, সাকিব আর মাশরাফির দল। ফলাফল প্রথম কোয়ালিফায়ারেই নিশ্চিত হয়েছে ফাইনাল। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ায় ফাইনালে সাকিব আল হাসানের না থাকা আত্মবিশ্বাসের দিক দিয়ে কিছুটা পিছিয়ে রেখেছে খুলনাকে। তবে সেটি কাটিয়ে উঠতে সমস্যা হবে না বলছেন খুলনা ক্যাপ্টেন। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলেই ফাইনালে দারুণ কিছু করতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ আমি মাশরাফি ভাইয়ের সাথে সবসময় কথাবার্তা বলি, অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তো কারণ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন ইন আওয়ার ক্রিকেট হিস্ট্রি। টুর্নামেন্ট আমার মনে হয় যে খুবই ভালো হয়েছে, খুব ভালো ক্রিকেট খেলা হয়েছে। স্পেশালি আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য আন্ডার-19 বয়েজ, হাউ দে পারফর্মড, দেয়ার কারেজ, their sensible batting, their bowling, their fielding especially outstanding all over the tournament. এবং আমার মনে হয় এটা আমাদের সবার জন্য খুব ভালো একটা প্রতিযোগিতা ক্রিয়েট করবে, যেটা আমি সবসময় বিশ্বাস করি যে হেলদি কম্পিটিশন আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড বাড়াতেও আমাদের সাহায্য করবে। এখন পর্যন্ত আসরের সবচেয়ে সফল দল বলা যায় গাজী গ্রুপ চট্টগ্রামকে। দলে বড় তারকা না থাকলেও পরীক্ষিত পারফরমারদের ধারাবাহিক পারফরমেন্সে 9 ম্যাচের 7টিতেই জয় পেয়েছে চট্টগ্রাম। খুলনার সাথে খেলা 3 ম্যাচের 2টিতেই জয়। ব্যাট হাতে দলটির টপ অর্ডার আছে ভালো ফর্মে। লিটন, সৌম্য প্রায় প্রতিটি ম্যাচেই রান পাচ্ছেন। ক্যাপ্টেন মিঠুন প্রথম দিকে ছন্দে না থাকলেও শেষ দিকে এসে ঠিকই রানে ফিরেছেন। চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে টুর্নামেন্ট সেরা হওয়া সম্ভব বলেই মনে করছে টিম চট্টগ্রাম। টি-20 হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলা এবং যাদের মাঠের ভিতরে যত ভালো মাথা থাকবে তারাই ম্যাচ জিতবে। তো সেদিক থেকে আমি বলবো যে খুলনা অনেক এগিয়ে আছে, কারণ তাদের অনেকগুলো বড় বড় মাথা মাঠের ভিতরে আছে। যেহেতু পুরো টুর্নামেন্ট আমাদের একটা ধারাবাহিকতা ছিল, সেদিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে এই ম্যাচটা আমরা যদি সেভাবে খেলতে পারি তাহলে আমাদের একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। করোনা বাধার পর বাংলাদেশে ক্রিকেট ফিরেছিল বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল মাহমুদুল্লাহর দল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কে হবেন, মাহমুদুল্লাহ নাকি মিঠুন? সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আনুষ্ঠানিকভাবে বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে ফিফা। প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। পুরো সময়টাতে মঞ্চের জায়ান্ট স্ক্রিনে ম্যারাডোনার বিভিন্ন সময়ের ছবিগুলো দেখানো হয়। স্মৃতিচারণ করা হয় প্রয়াত ফুটবলার পাওলো রসিরো। করোনার কারণে ভার্চুয়ালি 2020 সালের সেরাদের নাম ঘোষণা করা হয়। বছরের সেরা ফুটবলার হিসেবে মেসি, রোনালদো এবং লেভানডস্কির মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু সেরার মুকুট ওঠে পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ ফরওয়ার্ড লেভানডস্কির মাথায়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানিন্তো নিজেই বর্ষসেরা পুরস্কার তুলে দেন পোলিশ স্ট্রাইকারের হাতে। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ সেরা কোচের খেতাব জিতে নিয়েছেন। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়ার। সেরা নারী ফুটবলার খেতাব পেয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার লুসি ব্রাঞ্চ। সেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় দলের সেরিনা ওয়েগম্যান।
বছরের সেরা গোল ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন টটেনহামের সং হিয়ংমিন। প্রিয় দর্শক, জানিয়ে দিলাম হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ডক্টর সিনহা, এই যে 12টা চ্যাপ্টার আছে আপনি বইটাতে, জি এখানেও কিন্তু আপনি বিভিন্নভাবে সাউথ চাইনাসের গুরুত্ব বোঝার চেষ্টা করেছেন এবং আগামী ডিকেটস আপনি বলেছেন কামিং ডিকেটস, কমিটি আছে। অর্থাৎ আগামী এই যে ডিকেট অনেক শত বছর হতে পারে, এটা আমার এটা অ্যাকচুয়ালি 40 থেকে 50 এর মধ্যে রাখছি। 50-এর মধ্যে রাখা হয়েছে। আপনি আমি কিন্তু আমি যখন পিএইচডি করি, আমার পিএইচডি কিন্তু এই লাইনে ছিল, এবং তখন কিন্তু আমি বলেছিলাম যে বাই মিড অফ দিস সেঞ্চুরি চায়না উইল কাম আউট, একদম ওভারটলি চলে আসবে। এবং আমার মনে হয় পজিশনটা আমি ভুল করি নাই। ওই পিএইচডি ছিলাম, আপনি তো ওই আমার প্রেজেন্টেশন আপনি ছিলেন। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে সাউথ চায়না সিটা দেখেন, এটা নিয়ে তো ধরেন এটা ঠিক প্যাসিফিকের ঠিক নর্থে চায়না, কিন্তু ইট ইজ বাউন্ড বাই চায়না। কারেক্ট। ওখানে কিন্তু এদিকে চায়না, এদিকে আপনার ইন্দোনেশিয়া থেকে শুরু করে ফিলিপিন বাউন্ড হয়ে গেছে কিন্তু এটা। তো চায়না যখন এটা দেখতেছে, এটা না, সে বলতেছে এটা নামই তো সাউথ চায়না, সো ইট ইন্ডিকেটস ইট বিলংস টু চায়না। অনেকগুলো শব্দ তারা কিন্তু জোরপূর্বক ব্যবহার করতে চাচ্ছে। যদি আমি ভারত বলি ইন্ডিয়ান ওশান, তাহলে এটা আমাদের ওশান। ইন্দো প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক কনসেপ্টটা কেন আনলো এখানে? কেন আনলো এখানে? সাউথ এন্ড সাউথ ইস্ট এশিয়ার ইন বিটুইন, কিন্তু বিটুইন এই কনসেপ্ট নিয়ে আসলো, কারণ এটাকে আরো সামারাইজ করে ছোট করে আনলো এখানে। এখন দেখেন সাউথ চায়না সি গুরুত্বটা যেখানে ব্যাখ্যা করে দিয়েছেন এখানে, কারণ সাউথ চায়নাতে যখন সামনে যাবেন, এরপরে কিন্তু আসতেছে ফরমোজা, যেটাকে আমরা তাইওয়ান বলতেছি। ওখানে কিন্তু আমেরিকান নেভাল ফোর্স বা যে ওদের বিভিন্ন ফোর্স একেবারে ইনট্যাক্ট, সাবমেরিন সহ। কারণ এটা হচ্ছে মেইনল্যান্ডের সাথে বেশি দূরে না, কিন্তু চীন কিন্তু এই চীনকে খুশি করার জন্য কিন্তু আমেরিকানরা 1972-তে পিং পং ডিপ্লোমেসি, কিসিঞ্জার, নিক্সন, তারা কিন্তু চীনকে নিয়ে আসলো এবং ওকে বের করে দিল, তাইওয়ানকে বের করে দিল। এটা দেখার ব্যাপার আছে। বিশ্ব রাজনীতিতে দেখেন শক্তির ভারসাম্য বিরাট ব্যাপার, কিন্তু যার শক্তি আছে গুরুত্ব, আজকে চীন রাইজ করতেছে, কিন্তু তার অর্থ এত অর্থ হয়ে গেছে। আর এই কোভিডের সময় সে বিভিন্নভাবে স্বর্ণের খনি কিনা ফেলাইছে, সে ইন্টারন্যাশনাল বড় বড় কোম্পানিগুলি সে শেয়ার মার্কেটে নিয়ে নিয়েছে সে। এখন কিন্তু কোভিড লাভবান হচ্ছে চীন কিন্তু এই জন্য ট্রাম্পের মাথায় এমনি খারাপ আছে কিন্তু, কারণ চীন যে ভাগে গেছে, আগামীতে আপনার শক্তি তো চীন, ভালো হচ্ছে তার, এবং সবকিছু মিলিয়ে তার যে ইকোনমি, যে সাইজটা তার বিরাট। আর সে তো ওয়ান পার্টি গভর্নমেন্ট, সে যেটা করবে করে ফেলাবে কিন্তু। আর এত অ্যাগ্রেসিভ, যেটা বললেন আপনি, টোটালিটারিয়ান কনসেপ্ট, তার সামরিক শক্তি, ইকোনমিক শক্তি প্যারালাল চলছে। এখানে কিন্তু মানবতাবোধ, মনুষ্যত্ববোধ সব বগাস। আজকে তো মায়ানমার দিকে তাকান না কেন, যদি মায়ানমার কথাও বলেন, ওখানে কিন্তু পিছনে চীন ছিল, ওখানে কিন্তু জাপানি থেকে দিয়ে তারা ওখানে একটা কি করছে, একটা শিল্পায়ন করার চেষ্টা করেছে। কিন্তু সব চীনের কাছে কিন্তু এই ধরনের 2-4-10 লাখ লোক মারা যাওয়ার ব্যাপারই না। কালচারাল রেভলিউশন কত লোক মারা গেছে, এগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু চীনের ডিপ্লোমেসি বুঝতে হলে এই সাউথ চায়না সিটাকে বুঝতে, চীন বুঝতে হবে সে কি চায়, তার সুদূর প্রসার চিন্তা। কিন্তু আমি আগে আপনাকে বলেছিলাম এখানে এই কথাগুলো, এখানে আপনি যেটা লিখেছেন, ধন্যবাদ আপনাকে, অনেক কিছু লিখেছেন, কিন্তু একটা জিনিস আসলে ভালো হতো, চীনের যে আসল মতবাদটা সিয়েন্থিয়া, তার যে মৌলিক ফান্ডামেন্টাল ড্রিম, চায়না ড্রিম যেটাকে বলি আমরা, এই চায়না ড্রিমটা 2012 সালে শি জিনপিং যেটা নিলেন আগে, এটার উৎস কিন্তু সিয়েন্থিয়া। সিয়েন্থিয়া কি বলতেছে? চাইনিজ তার দেবতারা বলতেছে আকাশ থেকে যে, হে চাইনিজ রাজা সম্রাটরা, আন্ডার দ্য ক্যানোপি অফ দিস স্কাই এভরিথিং বিলংস টু ইউ। দেবতা বলছে সেই পৃথিবী তোমার, ওটা তারা ফলো করে, এটা তারা ফলো করে। এবং এটাতে তাদের এত অ্যাটিটিউড দেখেন, যদিও শি জিনপিং চিন্তা করতেছে কিছুটা, সে আমাদের ওই যে দার্শনিক পণ্ডিত, কি নাম, কনফুসিয়াস নিয়ে আসতেছে সামনে। উদ্দেশ্য হলো একটা প্রলেপ দিয়ে দেওয়া, যে না আমরা ভদ্র, নম্র, বিনয়ী, আমাদের ইউনিভার্সালাইজেশন করার চেষ্টা করতেছে, কিন্তু সেটা হবে না। চাইনির আদি যে মতবাদটা, সে মনে করেন সেখানে এই যে তাও এন্ড দাও, সাংঘাতিক কিন্তু এগুলো। চীনকে বুঝতে হলে কিন্তু দাওইজম, তাওইজম বুঝতে হবে। বুদ্ধিজম তো সেখানে দেখেন অনেকে মনে করে চীন বুদ্ধি সিস্টেম, প্রকাশ বাস করতেছে, ওখানে তো ওদের সংখ্যা কম, ওদের সংখ্যা এত না, কিন্তু সারা পৃথিবীতে বৌদ্ধ আছে 50 কোটি, চীনে আছে কত কোটি, সব তো সাউথ ইস্ট এশিয়াতে বেশি আছে। কিন্তু তো এই যে তাদের মতবাদটা, তাদের কথা হলো যে আমাদের 5000 বছর ইতিহাস যেটা তারা শো করেছে, ওই যে বিগত বছর দেখালো তারা। সুতরাং এই সিভিলাইজেশনকে বারবার মিন স্টেট, সান স্টেট, বিভিন্ন স্টেট ছিল কিন্তু ডাইনেস্টিক, তারা বলছে যে যোগে যোগ অত্যাচার করা হয়েছে, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমরা প্রতিশোধ নেব, অর্থাৎ এই ভূখণ্ড আমরা দখল করব।
চিন্তার মধ্যে কি আছে দেখেন, হিউম্যানিস্টিক পলিসি চলে আসতেছে কিন্তু এখানে। আমি মানি বা না মানি, ইনি আমাকে টাকা দিচ্ছেন, আদর করতেছেন, আদর করার পিছনে একটাই আছে, তোমাকে চা দিয়েছে গ্লাসটা আমাকে দিয়ে দাও, কিছু করার নেই কিন্তু। এবং দেখেন সাম্প্রতিককালে যেটা ঘটলো, এটা সাথে রিলেভেন্ট বলতেছে আমি, এই যে চায়না পাকিস্তানকে $150 কোটি ঋণ দিল, কেন? সৌদি আরবের কাছে টাকা পায়, সৌদি আরব পাকিস্তান টাকা পায়, সেই লোনটা দিবে, ওখান থেকে $100 কোটি চলে যাবে সৌদি আরবের লোন হিসেবে। সৌদি আরব চাপ দিচ্ছে পাকিস্তানকে, সংকটে আছে, এখন চায়নাতে লোন নিয়েছে। অদ্ভুত ঘটনা, কিভাবে নিলেন এই সম্পর্কে কিন্তু কোন রাষ্ট্র বলতেছে না কিছু। তাহলে দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে আমি নিশ্চিত এই পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার কিন্তু চায়নার হাতে চলে যাবে, যেতে পারে, কারণ পাকিস্তান অর্থনৈতিক অবস্থা যে অবস্থা দাঁড়াচ্ছে এটা কিছু রাখতে পারবে না কিন্তু। এবং পাকিস্তানের সামরিক বিকজ অফ তারিখ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। গুড নিউজ ফর ইন্ডিয়া। ইন্ডিয়া জানে, ইন্ডিয়া জানে পাকিস্তান রাখতে পারবে না এটা, কারণ পাকিস্তানের সে তৌফিক নেই। এরপরে মনে করেন কোন কারণে যদি বেলুচিস্তান শেষ করে আনতে হবে, বেলুচিস্তান যদি আপনার বিচ্ছিন্নতা আন্দোলন তো আছে সেখানে বেরিয়ে যায়, পাকিস্তান কিন্তু সামনের দিকে কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে। কিন্তু যত খারাপ অবস্থা যে ভারত শক্তিশালী হবে, ইট ডাজ নট মিন ভারতের প্রধান কিন্তু প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। আর চীনকে রুখতে যেয়ে ভারতকে চীন যেটা করেছে, সে তো পুরা পাকিস্তানকে ঘেরাও ঘেরা ফেলেছে ভারতকে। সে বলা যায় যে আপনি বলেছেন কি করবেন, স্টিং অফ পালস যেটা বলি, ওদিকে গোয়াদা, এদিকে শ্রীলঙ্কা, এদিকে আসলে মায়ানমার আসতেছেন, কিন্তু আপনাকে কিন্তু ঘিরে ফেলছে। কিন্তু এদিকে বিয়ারের সাথে সে যায়নি, এই জন্য যায়নি, মনে করতেছে বিয়ারে তো আমার কনসেপ্টের বাইরে, নেপালের ব্যাপারে বলতেছে। তো এখন সামনে যে দেখতেছে আমরা, আপনি প্যাসিফিক কমান্ডের কথা বলছেন, স্ট্রিট এখন শক্তিশালী, কিন্তু প্যাসিফিক কমান্ডের সম্পর্কে আমার বক্তব্য অনুরূপ। এইখানে যে সমস্ত জাহাজগুলো এখন আছে, এদের কিন্তু সিনেট কমিটিতে ডাকা হয়েছিল, ডিফেন্স কমিটিতে, তারা বলেছে এগুলো কিন্তু পুরান হয়ে গেছে, এগুলো মেরামত করা প্রয়োজন। যদি সংস্কার না করেন, টাকা পয়সা না দেন, আগামীতে টাকা চাওয়ার জন্য একটু বলতে হয়। এখন যেটা হবে, কোভিডের পরে কিন্তু আমেরিকার এই সমস্ত ডিফেন্স জিনিসটিকে রাখার জন্য প্রচুর বাজেট লাগবে। হয়তো সেখানে সে ডলার ছাপাতে পারে, সেটা করতে পারে, যদি না পারে সে বিভিন্ন দেশে গন্ডগোল লাগাবে, সে যুদ্ধ লাগাবে, অস্ত্র বিনিময় করতে হবে। ধন্যবাদ। কাজে সাউথ চায়না সি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন দ্য কামিং ডিকেডস। কিছু বলবার আছে ওনার বক্তব্যের প্রেক্ষিতে? No, I think I agree with him more or less. That's fine. এখানে একটা জিনিস চায়নার আমার সম্বন্ধে আমার একটা বক্তব্য হবে, they are presently going weak in soft politics. ওই যে ডেথ ট্র্যাপ ডিপ্লোমেসি যারা তারা খেলতেছে, যেমন শ্রীলঙ্কাকে আটকে দিয়েছে, পাকিস্তানকে আটকে দিয়েছে, আরো কয়েকটা দেশকে আটকে দিয়েছে তারা। বাংলাদেশকে কি করবে? বাংলাদেশ আর একটু স্মার্ট প্লে করতে হবে। এটা একটা চায়না ভুল করতেছে, সফট পাওয়ারকে তার আরো ইয়ে করা উচিত। আমি আমার নেক্সট বই যেটা আমি অলরেডি এগ্রিমেন্ট সাইন হয়েছে উইথ নোভা, সেটা আমি এটার উপর লিখতেছি অন ইন্ডিয়া। বইটার নামটা আমি বলতে পারবো না, বই একটু আনডিপ্লোম্যাটিক নাম হবে এট দ্য মোমেন্ট, যখন বইটা পাবলিশ হবে বলা যাবে ইন্ডিয়া চায়না রিলেশন। আমি বলতে চাচ্ছি এখানে যে ইজ চায়না এনসার্কলিং ইন্ডিয়া, এরকম একটা প্রশ্ন করে তার উত্তর বাইর করার চেষ্টা করছি। আমি পড়াশোনা শুরু করেছি, আমার টাইম আগামী সেপ্টেম্বর পর্যন্ত, আমি আশা করছি জুনের মধ্যে আমি ফার্স্ট ম্যানুস্ক্রিপ্ট দিতে পারবো। একটি আপনি এই বইগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই বইগুলো বাংলাদেশে কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত যদি কেউ আগ্রহী হন, আমি শিওর যে এই অনুষ্ঠান দেখে, কারণ এর আগেও একটি বই নিয়ে আলোচনা করেছি। এই আমাকে রেজাউল করিম বলে একজন ভদ্রলোক আছেন, নিজে বুক ভেন্ডার, আমাদের আর্মিতে উনি সাপ্লাই দেন, উনি বইটা আনতেছেন, এনেছেন কিছু কপি অলরেডি, কিন্তু দাম পড়ে যায়। এটা যদি কেউ কপিরাইট করতো, কপিরাইট করে এখানে পাবলিশ করতে, তাহলে আমরা কম পয়সা পড়তে পারতাম। ওরা অনেক দাম রাখে। এবং এই তিনটা বই কিন্তু আমি বলি আপনাকে, amazon.com পুরো কভার করতেছে, গুগল করতেছে, আপনি নেম এনি ইম্পর্টেন্ট ভেন্ডার্স, জার্মানিতে বলেন, ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি, ব্রিটেনের বড় বড় ভেন্ডার এটা বইটা স্পন্সর করতেছে। সো দামটা হচ্ছে বেশি। রেজাউল করিমকে কোথায় পাওয়া যাবে? ওনার নাম্বার আমার কাছে আছে, টেলিফোন নাম্বার আছে, অনেকে তো ওনার কাছে। এখন যদি অনুষ্ঠান শেষে কেউ আমাদের কাছে জানতে চায়, আমরা কিভাবে? আমি আমার নাম্বার দিয়ে যাবো। আমরা কেউ তো বলতে পারে যে অনেকে তাকে কন্ট্যাক্ট করেছে, উনি প্রায় 10-15 কপি অলরেডি ইম্পোর্ট করে ফেলেছেন, যতটুকু জানলাম আর কি।
তো অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। দর্শক, আমরা অনেক ধন্যবাদ শেষ আপনাকে। প্রান্তে প্রতিদিন জি, জি, রাত 1টা এবং সকাল 9:45 তৃতীয় মাত্রায় দেখবেন। দেখে আপনাদের মতামত, পরামর্শ, জিজ্ঞাসা লিখে জানাবেন নানান মাধ্যমে, ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেই সব পেজে। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য ডক্টর সিনা আহমেদ সাঈদ এবং প্রফেসর মোহাম্মদ আমিনুল করিম অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা আমাদের অতিথি প্রফেসর আমিনুল করিম, যিনি আমার পাশে বসে আছেন, তার লেখা 3টি বই নিয়ে আজকে আলোচনা করলাম। 3টি বই যুক্তরাষ্ট্রের প্রকাশনা প্রতিষ্ঠান নোভা প্রকাশ করেছে। একটি জিওপলিটিক্স অফ দ্য সাউথ চায়না সি ইন দ্য কামিং ডিকেডস, এটি একটি বই। 21st সেঞ্চুরি হাই পলিটিক্স ইন দ্য প্যাসিফিক অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল আরেকটি বই, এবং জেনোসাইড অ্যান্ড জিওপলিটিক্স অফ দ্য রোহিঙ্গা ক্রাইসিস এটি একটি বই। 3টি বই নিয়ে আমরা একসঙ্গে আলোচনা করলাম এবং বিশ্ব রাজনীতি, জিওপলিটিক্স, ভূ রাজনীতি, এগুলো বোঝার জন্য বইগুলো যথেষ্ট কার্যকর। এবং ভূ রাজনৈতিক অবস্থা যদি এখন আমরা না বুঝতে পারি, আমরা কিন্তু সামরিকভাবে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে খুব একটা সুবিধা করতে পারবো না। জিওপলিটিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক পজিশন হয়তো আমাদের ভালো আছে, সবারই নজর কম বেশি আমাদের দিকে আছে, কিন্তু আসলে আমাদেরকেও খেলোয়াড় হতে হবে এবং সেটা যত ছোট আকারই হই না কেন, এবং সেটা মিলিটারিলি, ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি সব দিক থেকে ভাবতে হবে। এর জন্য লিডারশিপ খুব প্রয়োজন এবং সেই সঙ্গে যেটি জরুরি সেটি হচ্ছে বিশ্বটাকে বোঝা। আর সেই বোঝায় আমাদের একটা গবেষণা বলি, লেখাপড়া বলি, সেখানে একটা বড় ঘাটতি আছে। সম্প্রতি একটা ইন্ডেক্সের কথা উল্লেখ করলাম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমরা জ্ঞানে অনেক নিচে নেমে গেছে। সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে, নেপাল, ভুটান আমাদের চেয়ে এগিয়ে। আমাদের এখানে বিশ্ববিদ্যালয় আছে অনেক, কিন্তু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এখন সেই অর্থে কোনো গবেষণা হয় না। আমিনুল করিমকে ধন্যবাদ যে তিনি অন্তত লেখালেখি, যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, এসে পুরোপুরি সেই পরিচয় এখন তিনি ব্যবহার করেন না। তিনি একেবারেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক হিসেবে পরিচয়টা ব্যবহার করেন। কাজে এই বিষয়গুলো আমাদের জানা, পড়া, বোঝা অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন, যারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে কাজ করেন, যারা সোশিওলজি পড়েন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়েন, বা ওশেন ইকোনমি পড়েন, যাই পড়েন, ইকোনমিক্স যারা পড়েন, সবার জন্য প্রয়োজনীয়। জিওগ্রাফি যারা পড়েন তাদের জন্য জরুরি। সো আমি মনে করি যে তারা পড়বেন। থিঙ্ক ট্যাঙ্কগুলো, এখানে যারা গবেষণা প্রতিষ্ঠান আছে, যত ছোট বা বড়, তারা এইসব বিষয় নিয়ে কাজ করতে উৎসাহিত হবেন এবং সেগুলোর জন্য হয়তো এই বইগুলো পড়া জরুরি। এবং এরকম আরও বই কী কী আছে, আরও কী কী কাজ আছে, শুধু পড়লেই হবে না, কাজও করতে হবে। কাজ করবার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।